এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ স্যার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার, বঙ্গভবনের নতুন মন্ত্রীদের শপথ। বিদায়ের দিনে স্মৃতিকাতর বাদ পড়া মন্ত্রীরা, সরকারে জায়গা না পেয়ে শরিকদের হতাশা। কুমিল্লার বিপক্ষে গেইলকে পাচ্ছে রংপুর, টানা দ্বিতীয় জয়ে চোখ সাকিবদের। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নতুন মুখের মন্ত্রিসভা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার 47 সদস্য। বেলা 3:30টার পর বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর মাধ্যমে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে সরকার প্রধানের শপথের পাশাপাশি করেন গোপনীয়তা রক্ষার অঙ্গীকার। বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রধানমন্ত্রীকে শপথের পর অভিনন্দন জানান রাষ্ট্রপতি। শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছোট বোন শেখ রেহানা। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের নতুন সূচনায় আলিঙ্গনবদ্ধ হন বঙ্গবন্ধুর 2 কন্যা। এরপর নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে শপথ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী। একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজিয়েছেন মূলত নতুনদের নিয়ে। বাদ পড়েছেন এটা আমি বলবো না, আমি বলবো দায়িত্বের রূপান্তর, দায়িত্বের পরিবর্তন মাত্র এখানে ঘটেছে। কেউ সরকারের দায়িত্ব পালন করবেন, কেউ আরও বেশি করে দলের দায়িত্ব পালন করবেন। মন্ত্রী তো 5 বছরের ব্যাপার, মাঝে মাঝে এক্সপানশন হবে, রিসাপল হবে, এর মধ্য দিয়ে অনেকে যাবেন, আবার পারফরমেন্সের ভিত্তিতে অনেকে আবার ভালো পারফরমেন্স না করতে পারলে অনেককে মাঝপথেও বিদায় নিতে হবে। আমি নির্বাচনী ইস্তেহার এবং আমাদের লং টার্ম পার্সপেক্টিভ প্রোগ্রামকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করব। স্বাস্থ্য সেবার আর গুণগত মান উন্নয়ন করব, পাশাপাশি স্বাস্থ্য চিকিৎসার, স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন করব। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা নিয়ে আমাকে দিয়েছেন, ইনশাআল্লাহ তার আস্থাকে আমি বাস্তবায়িত করতে পারবো, এ ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে চা চক্রে যোগ দেন সবাই। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সবার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া আওয়ামী লীগ নেতা, গত সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন উনি ভালো মনে করে নিয়েছেন, এতে আমরা ওয়েলকাম করি, আমরা সবাই খুশি এবং শতভাগ একমত। শপথ অনুষ্ঠানে 14 দল ও মহাজোটের শরিকরা উপস্থিত ছিলেন। যারা সরকারি দলের 7 জনে এমপি হয়, তারপর বিরোধী দলে যার কথা বলে ভান করে, আই থিঙ্ক দিস ইজ মরালি রং। একাদশ সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নেয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বা তার স্ত্রী রওশন এরশাদকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দেখা যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শপথ নিলেন আওয়ামী লীগের মন্ত্রীরা। নবগঠিত এই মন্ত্রিপরিষদ বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে, সেটিই দেখতে চান দেশবাসী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গভবন, ঢাকা। রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও বিনিয়োগের অনুকূল পরিবেশের ওপর জোর দিচ্ছেন নতুন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালেও রাখতে চান তিনি। এদিকে নতুন দায়িত্ব পেয়ে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান জানান, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করা হবে। 2021 সালের মধ্যে রপ্তানি আয় $6,000 কোটি নেওয়ার লক্ষ্য ছিল সরকারের। সঠিক কর্মপরিকল্পনার অভাব সহ নানা কারণে এ লক্ষ্য অর্জনে দেখা দেয় সংশয়। তা সত্ত্বেও গত 10 বছরে রপ্তানি আয় বাড়ে 3.5 গুণ। অনুকূল পরিবেশের অভাবে হয়নি কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ। আগামী 5 বছরে রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি ব্যবসার অনুকূল পরিবেশের পরিকল্পনার কথা শোনালেন নতুন বাণিজ্য মন্ত্রী।
যারা ইনভেস্টর তারা যেন কমফোর্টেবল ফিল করে, তাদেরকে ইনভেস্টমেন্টে যেন তারা আসতে পারে, তাদের জন্য হ্যাসেল না হয়, পথে প্রতিবন্ধকতা, ইজি ওয়ান স্টপ একটা সিস্টেম ডেভেলপ করা, সো দ্যাট তারা যেন আসতে পারে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর চাঁদাবাজির কারণে সময়ে অসময়ে অস্থির বাজারও রাখতে চান সাধারণের নাগালে। বেশ কয়েক বছর ধরেই মোটামুটিভাবে একটা রিজনেবলি অবস্থাতেই আছে। সামনের দিনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা বেসিক রিকোয়ারমেন্টস মানুষের, চাল, ডাল, তেল, নুন, এইসব ব্যাপারগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এদিকে গত 10 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কয়েক গুণ বাড়লেও বাস্তবায়নে ছিল না গতি। অর্থ বছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, আর শেষ দিকে তাড়াহুড়োর প্রবণতা থেকে বের হতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়। নতুন মন্ত্রী জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ ধারা থেকে বের করে আনা হবে মন্ত্রণালয়কে। বাস্তবায়নে আমরা স্লোত, এইটা মেইন সমস্যা, গতিটা কম। এটাকে নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়, জাতিগত বৈশিষ্ট্য আছে কাজ না করার। আর আমি ব্যক্তিগত মনে করি, যেহেতু আমলাতন্ত্রে কাজ করেছি, অনেকগুলো স্তর আছে আমাদের, এই স্তরগুলো অনেক সময় প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। হাওড়াঞ্চল সহ পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে জোর দিতে চান এই দুই মন্ত্রী। এসব এলাকায় কর্মসংস্থান বাড়াতে, অবকাঠামো উন্নয়ন ও শিল্প বিকাশে পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। এইসব নিয়ে কাজ করতে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতদিন অর্থ মন্ত্রণালয় যেভাবে চলছিল সেভাবে আর চলবে না। সোমবার থেকে নতুন উদ্যমে কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কার, বিশেষ করে ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আহম মোস্তফা কামাল। তিনি বলেন, সমস্যার দিকগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের কাজে আগামীতে নতুনত্ব আনার ঘোষণাও দিয়েছেন তিনি। আর্থিক খাতে অনেক চ্যালেঞ্জ স্বীকার করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে এবং আগামীকাল থেকেই তার যাত্রা শুরু করবে, এবং সেখানে দেখবেন অনেক বড়, অনেক বিশালতা, এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী মন্ত্রীরা। সচিবালয়ের শেষ কর্মদিবসে বাদ পড়া মন্ত্রীদের বেশিরভাগই ছিলেন স্মৃতিকাতর। নতুন মন্ত্রিসভাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের প্রয়োজনেই নতুন মন্ত্রিসভায় নেই অনেক জ্যেষ্ঠ নেতা। বঙ্গভবনে একদিকে যখন নতুন মন্ত্রীদের শপথের প্রস্তুতি, সচিবালয়ে তখন বাদ পড়া মন্ত্রীদের বিদায়ের সুর। মন্ত্রী হিসেবে দায়িত্বের শেষ দিনে নিজ নিজ দপ্তর থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ে দুপুরে বিদায় অনুষ্ঠানে গত 10 বছরের স্মৃতিচারণ করেন নুরুল ইসলাম নাহিদ। তুলে ধরেন মন্ত্রণালয়ের নানা অর্জনের কথা। সহযোগিতার জন্য সহকর্মীদের কৃতজ্ঞতাও জানান তিনি। ডক্টর দীপু মনি, তিনি উচ্চশিক্ষিত, তিনি আইনেও শিক্ষা লাভ করেছেন, তিনি ডাক্তারিও পড়েছেন, যার ফলে তার জ্ঞান শিক্ষা খুবই উচ্চমানের এবং খুবই মার্জিত, ভদ্র, জনচিত মানুষ হিসাবে তাকে আমি খুব পছন্দ করি। আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাণিজ্য মন্ত্রণালয়েও ছিল বিদায়ের আয়োজন। এই মন্ত্রণালয়কে নিজের পরিবার উল্লেখ করেন বিদায়ী মন্ত্রী তোফায়েল আহমেদ। নতুন মন্ত্রিসভার জন্য শুভকামনা জানান তিনি। আমরা তো ছিলামই, নতুনদেরকেও তো জায়গা দিতে হবে। তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে, এবং আমি মনে করি যারা মন্ত্রী তো লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ। আগের মতো নতুন মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদের। তার মত, জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতাকে আরও জোরালোভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। তাদেরকে তো দলে প্রয়োজন, দলে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগানোর জন্য তাদের দায়িত্ব হতো আলাদা করা হয়েছে। মন্ত্রিসভায় বেশি নতুন মুখ সবার প্রশংসা পাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় আওয়ামী লীগের জোট শরিকদের জায়গা না পাওয়াকে অস্বাভাবিক বলছেন 14 দলের নেতারা। এ ঘটনায় হতাশাও জানিয়েছেন তারা। তবে নেতাদের আশা, প্রধানমন্ত্রী বিষয়টি আগামীতে বিবেচনা করবেন। এবং অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতে এই ঘটনায় শরিকদের সঙ্গে টানাপোড়েন তৈরি হবে না।
সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে গত দুইবারের সরকারে মন্ত্রিসভায় ছিলেন 14 দলের 3 নেতা। এবার নির্বাচন করেছেন জোট বেঁধে, কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই পায়নি কেউ। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মন্ত্রিসভা গঠনে 14 দলের কারো মতামত নেওয়া হয়নি। এ নিয়ে প্রধানমন্ত্রী ব্যাখ্যার আশায় আছে 14 দল। কেন এই 14 দলের কেউ রইল না সেটাও আমরা জানি না। সুতরাং আমরা চাইবো যে আগামী কয়েকদিনের মধ্যে যদি এর সম্পর্কে ব্যাখ্যা দেয়, তাহলে সেই হিসেবে আমরা আমাদের বক্তব্য সিদ্ধান্ত নেব। 14 দলের সাথে আলোচনা হয়নি এবং তার ফলে এটা একটা অস্বাভাবিকতার সৃষ্টি হলো আর কি। জোটের অন্য শরিকদের মতে রাজনীতির স্বার্থে অনেক জায়গায় ছাড় দিয়েছে 14 দল, তাই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার প্রত্যাশা খুবই স্বাভাবিক। নির্বাচনের পূর্বে আমাদেরকে হয়তো একটা ধারণা দেওয়া হয়েছিল আমাদেরকে ক্যাবিনেটে নেওয়া হবে। আমি এমপি ইলেকশন পাইনি, মন্ত্রিপরিষদ থাকলে হয়তো ভালো হতো, আমার কর্মীরা উৎসাহিত হইতো। আমরা তো অনেক দিন ধরে জোটে আছি, অনেক দিনই আমাদের মন্ত্রিত্ব ছিল না, তারপরে হয়েছে, তার জন্য হ্যাম্পার হবার কোনো বিষয় নেই। সেই প্রত্যাশা রয়েছে, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই ভেবে দেখবেন সেটা। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ভবিষ্যতে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের সুযোগ রয়েছে, তাই শরিকদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। মন্ত্রী হলেই শরিক দল শরিক থাকবেন, মন্ত্রী না হলে থাকবেন না, এমন তো কথা। ভবিষ্যতে আরো সম্প্রসারণও হতে পারে, ভবিষ্যতে কত সাফলিং রিসাফলিং এগুলো তো হবে। 5 বছর অনেক সময়। মহাজোটগতভাবে নির্বাচন করলেও জাতীয় পার্টি এবারের সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। 10ম সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় শরিক দলগুলো থেকে মন্ত্রিত্ব পান 6 জন। এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান HM এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগের 3টি মন্ত্রিসভাতেই শরিক দলের নেতাদেরকে মন্ত্রিসভায় স্থান দিল। এবার আসলে পুরোপুরি দলীয় নেতাদের নিয়েই মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী, যদিও তিনি বলেছিলেন সেই সরকারগুলি ছিল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত সরকার। তো শরিক দলের মধ্যে আসলে এক ধরনের হতাশা আছে। তবে যেহেতু জনাব ওবায়দুল কাদের বলেছেন মন্ত্রিসভা সম্প্রসারণের একটা সুযোগ আছে, তারা কিছুটা আশার আলো রাখছেন। কিন্তু ওবায়দুল কাদের যেটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 14 দলের জোটে কাউকে রাখা হয় না মন্ত্রী করার শর্তে। সুতরাং এবার যখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে কে মন্ত্রী থাকবেন আর কে থাকবেন না, সেই সিদ্ধান্তই আসলে চূড়ান্ত। এখন রাশেদ খান মেনন যে বলছেন যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আসলে আলোচনা করেন নাই, যে আলোচনা যে তারা কে মন্ত্রী থাকবেন কি থাকবেন না, সেটি ঠিক। আবার পাশাপাশি এটিও ঠিক যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করবেন কি করবেন না, সেটিও প্রধানমন্ত্রীর নিজস্বই সিদ্ধান্ত, কারণ বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। কারণ তিনি তার নিজস্ব মন্ত্রিসভা বেছে নিতে পারেন। আর অন্যদিকে আরেকটি দিকে যদি আপনি দেখেন, রাশেদ খান মেনন বা হাসানুল্লাহ কিনু বা শরিক দলের অন্যান্য সদস্যদের কথা যদি আমি বলি, জাতীয় পার্টির সদস্যরা বাদে তারা কিন্তু সবাই নৌকা মার্কায় নির্বাচন করেছেন। অর্থাৎ তাদের নিজস্ব মানে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটি কিন্তু তাদের সেইভাবে মানে আমি যেটিকে বলি হচ্ছে বার্গেনিং পাওয়ার, তাদের কিন্তু সেই বার্গেনিং পাওয়ার আসলে নাই যে আমাকে এখন মন্ত্রী দেওয়া হোক বা মন্ত্রী না দিলে এইটা হবে, সেরকম কোনো বার্গেনিং পাওয়ার কিন্তু তাদের নাই। তার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদের মন্ত্রী রাখেন তাহলে তারা মন্ত্রী যদি না রাখেন তাতেও তার দলের বা জোটের কোনো 19-20 হবে না। রাশেদ খান মেনন এটি বলছেন ঠিকই যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেন নাই, বিষয়টি অস্বাভাবিক। রাশেদ খান মেনন কিন্তু তার দল নিয়ে এই ঘোষণা দিচ্ছেন না যে তিনি 14 দল থেকে বেরিয়ে আসবেন। একই রকম বিষয় আজকে হাসানুল্লাহ কিনু বঙ্গভবনে সে শপথ অনুষ্ঠানে যান নাই। তার মানে স্পষ্টই জাসদের সভাপতি বিষয়টি পছন্দ করেন নাই যে শরিক দলের কেউ মন্ত্রী নাই, তিনি মন্ত্রী নাই, হয়তো অনেক কিছুই পছন্দ করেন না। কারণ বঙ্গভবনের মতো এরকম একটি বড় অনুষ্ঠানে তিনি যাবেন না, সেটি তো হতে পারে না। কিন্তু এটি স্পষ্ট যে তিনি আসলে 14 দলে থাকছেন, তিনি হয়তো আশায় থাকছেন যে কখনো হয়তো প্রধানমন্ত্রী তাকে ডেকে বা তার শরিকদের কাউকে ডেকে মন্ত্রী করবেন। কিন্তু তাদের আসলে সেই অর্থে শরিক দলের আওয়ামী লীগের সাথে এইবার কোনো বার্গেনিং পাওয়ার নাই। সেটা আমরা ভালো লাগুক কি ওবায়দুল কাদের বলেছেন পারফরম্যান্স ভালো না হলে মাঝপথে বিদায় নিতেও হতে পারে কাউকে। না, সেগুলি তো সবই বই খাতারই কথা। পারফরম্যান্স ভালো না হলে আপনি মাঝপথে কেন, শুরুর পথেও বিদায় হতে পারে। আপনি আসলে পারফরম্যান্স খারাপ হলে আপনি মাঝপথে যাওয়ার অনেক আগেই আপনাকে ফিরিয়ে আনা হতে পারে, মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। তবে কি হবে বা কি হতে যাচ্ছে সেইটি বলার বা সময় এখনো আসে নাই, এবং সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও আমি মনে করি যে এটি প্রধানমন্ত্রীর নিজেরই। বকেয়া ও সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর উত্তরায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
এতে বিমানবন্দরের আশেপাশে সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। বেলা 2টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। উত্তরার আজমপুর থেকে বিমানবন্দর সড়কের দুই পাশের রাস্তা আটকে রেখে সকাল থেকে বিক্ষোভ করেন চৈতি পোশাক কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে যোগ দেন আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা। 5% বেতন বাড়ে, 5% লোক এবার 51% যোগ হবে, কিন্তু সে আমাদের 51% আমরা পাই নাই। প্রত্যেকটা মালিকই মনে করেন বেতন নিয়ে বিভিন্ন প্রবলেম করতে, সমস্যা করতে, বেতন আমাদের সঠিকভাবে দেয় নাই। আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে সব হিসাব করে বুঝিয়ে দিতে হবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় দূরপাল্লার একটি বাসে। পুলিশের অতিরিক্ত ফোর্স দুপুরে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দিলে শুরু হয় যান চলাচল। তাদেরকে বুঝাতে সক্ষম হই যে সরকার ঘোষিত যে ওয়েস্ট বোর্ড এটা প্রত্যেকটা গার্মেন্টসেই বাস্তবায়িত করা হবে এবং তাদের যদি এর পরবর্তীতে কোনো কথা থাকে সেটা গার্মেন্টসের ভিতরে তাদের কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে, সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটা সম্পন্ন করার জন্য। এদিকে সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার অনেক ভোগান্তি হইতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। টঙ্গী থেকে হাইটে আসতেছি, কোনো বাস পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। আমার মনে হয় যে এরকম দেওয়াটা কিন্তু ঠিক না। আমার মনে হয় সরকারের উচিত, পুলিশের উচিত কোনো স্টেপ নেওয়া। এর আগে গত শনি ও রোববার উত্তরার বেশ কয়েকটি পোশাক কারখানার কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করেন। পরে মালিক পক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহিংসতা না করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা পরামর্শ দিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা। সরকারের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে গত সেপ্টেম্বরে চূড়ান্ত হয় তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি। প্রায় 51% বাড়িয়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় 8,000 টাকা। নির্ধারণ করা হয় অন্যান্য গ্রেডও। 1,000 টাকা। এই মজুরি কাঠামো শ্রমিক সংগঠনগুলোর একটি অংশ মেনে নিলেও আরেক অংশের আপত্তি রয়েছে। নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগ এনে ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছেন তারা। এরই ধারাবাহিকতায় দুদিন ধরে শ্রমিক আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরা এলাকা। প্রত্যেকটা মালিকই মনে করেন বেতন নিয়ে বিভিন্ন প্রবলেম করতে, সমস্যা করতে, বেতন আমাদের সঠিকভাবে দেয় নাই। 5% বেতন বাড়ে, 5% লোক এবার 51% যোগ হবে, কিন্তু সে আমাদের 51% আমরা পাই নাই। বেতন পাওয়ার আগেই এমন আন্দোলনকে অযৌক্তিক বলছেন মালিক পক্ষ। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ নিয়ে উস্কানি দিচ্ছে। মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করতে শ্রমিকদের প্রতি পরামর্শ দিয়েছে বিজিএমইএ। কোনো একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করাচ্ছে। ইলেকশনের আগেও অনেক রকমের চেষ্টা করছে, তারা সাকসেসফুল হয় নাই। আমাদের ফ্যাক্টরিগুলোতে যে প্রোডাকশন বন্ধ রইল, প্রোডাকশন বন্ধ থাকার পরে আজকে যে সেই মালগুলো এয়ার করা হচ্ছে, এটার দায়িত্ব কে নিচ্ছে? শ্রমিকদের বেতন বাড়লেও পোশাকের দাম বাড়ায়নি ক্রেতারা। দাবি করে মালিকরা আশঙ্কা করছেন বর্ধিত মজুরি শোধ করতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলা খবর জানাতে সাইসা দিয়েছেন আমাদের সঙ্গে। বিপিএল আজকে বন্ধ ছিল, কাল নামছে, এবং সব থেকে ভক্তদের বড় বিষয় যে ক্রিস গেইল গত 2 ম্যাচে খেলেননি, এনওসি উইন্ডোজ বোর্ডের কাছ থেকে তিনি পেয়ে গেছেন এবং কাল তিনি নামছেন, সেই খবর জানাচ্ছি। একদিন বিরতির পর কাল আবারও হোম অফ ক্রিকেটে বিপিএল ধামাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ক্রিস গেইলকে পাচ্ছে রংপুর রাইডার্স। ছাড়পত্র পেয়েছেন উইন্ডিজ তারকা। দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। ঘুরে দাঁড়ানোর মিশন খুলনার, অন্যদিকে জয়ের ধারায় থাকতে চায় সাকিবের ঢাকা। বিপিএলের প্রথম 2 দিন হোম অফ ক্রিকেটে দর্শক খরা। স্মিথ, ওয়ার্নার, পোলারদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় নেই, তবে সমর্থকেরা গ্যালারিমুখী হওয়ার রসদ পেয়ে যাচ্ছেন। মাঠে নামছেন টি-20 দানব ক্রিস গেইল। উইন্ডিজ বোর্ড থেকে এনওসি না মেলায় প্রথম 2 ম্যাচ মিস করেছেন। ছাড়পত্র পেয়েই দেরি করেননি গেইল। হোম অফ ক্রিকেটে ছক্কার ঝড় তুলতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। প্রথম ম্যাচে হার, কামব্যাক মিশনে সফল মাশরাফির দল। গেইলের অন্তর্ভুক্তি ব্যাটিং গভীরতা আরও বাড়াবে। স্পেসিফিক এখন কুমিল্লাকে নিয়ে আমাদের প্ল্যান, ওদের শক্তি, ওদের দুর্বলতা, আমাদের
আমাদের লাস্ট ম্যাচ আমরা জিতাতে আমরা সবাই এখন ফুলফুলি ম্যাচে আছি, আমাদের সবার কনফিডেন্স এখন ভালো। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু জয় দিয়ে। তারার মেলায় স্টিভেন স্মিথের অধিনায়কত্ব বড় শক্তি, তবে চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক ম্যানেজমেন্ট। পরিকল্পনার বেশিরভাগ জুড়েই গেইল। স্টেপ বাই স্টেপ আগাইতে চায়, যেহেতু একটা একটা করে টার্গেট, সেক্ষেত্রে এক্ষেত্রে এটাও এরকম হবে যে একটা একটা টার্গেট থাকবে, এক একটা ম্যাচের জন্য এক একটা পরিকল্পনা থাকবে, ওই দিকেই আগাবো। সহজ জয়ে ঢাকা ডায়নামাইটসের শুরু। দেশি বিদেশিদের মাঝে দারুণ সমন্বয় দেখা গেছে, তবে প্রতিপক্ষ খুলনা টাইটান্সের অবস্থা সুখকর নয়। বোলিংয়ের সাথে দুর্বলতা দেখা গেছে ফিল্ডিংয়ে। আসলে উইকেট নিয়ে কথা বলার তো কিছু নাই, এটা ক্রিকেট বোর্ড যেরকম উইকেট করবে, কিউরোটা যেরকম উইকেট সেই উইকেটেই খেলতে হবে। তো আমাদের চেষ্টা থাকবে যে উইকেটই খেলা হোক, ভালো খেলা। পারফর্মও করেছে খুব ভালো লাস্ট ম্যাচে, মানে তাদের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে খুব ভালো করেছে। ঢাকা ও খুলনার ম্যাচটি দুপুর 12:30টায়। দিনের ম্যাচে হোম অফ ক্রিকেটের উইকেট নিয়ে দুশ্চিন্তা আছে দু দলের। রাতের ম্যাচে রান উৎসব হলেও দিনের ম্যাচে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগের শিরোপার সম্ভাবনা নেই ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জের। গেলবার কোনো মতে রেলিগেশন এড়ানো দলটি এবার টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকতে চায়। দলবদলে বড় নাম যোগ হয়নি, তবে রহমতগঞ্জকে আশা দেখাচ্ছে বিদেশিরা। মাঝমাঠকে প্রাধান্য দিয়ে ছোট পাসে খেলার লক্ষ্য কোচের। দেশের অন্যতম প্রাচীন ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, তবে ঐতিহ্যবাহী ক্লাবটির দেশের ফুটবলে নেই বড় কোনো সাফল্য। প্রিমিয়ার লিগে বরাবরই নিচের সারিতে অবস্থান পুরান ঢাকার ক্লাবটির। এ মৌসুমে ফেডারেশন কাপে গ্রুপ পর্বেই বিদায়। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে। বিপিএলে হতাশা ভুলে ভালো কিছুর আশায় রহমতগঞ্জ। স্বপ্ন সবাই দেখে, আমাদেরও এইসব স্বপ্ন মতন আছে আর কি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কেউ ছেড়ে কথা বলবো না। নেতৃত্বে ক্লাবটির পরিচিত মুখ ফয়সাল, রক্ষণে শাকিল, মাঝ মাঠে জামাল আহমেদ, যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। মাসুদ রানা, চমরিন রাখাইনদের আক্রমণ ভাগের দায়িত্ব, সাথে ফরেন রিক্রুট কঙ্গোর জুনাপিও, দুই নাইজেরিয়ান মান্ডে ও দামিয়ান, আর জাপানিজ আতসুসি। ফেডারেশন কাপে প্রথমে আমরা ট্রেনিং ছাড়া ফুটবল খেলছি, যেটার কারণে আমাদের রেজাল্টটা ভালো হয়নি। তো ডে বাই ডে আমরা স্বাধীনতা যে অনেকটা ইমপ্রুভ করছি, তো লিগে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দলে সবার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে, সবাই সেরাটা দিতে চায়। সেটা করতে পারলে শিরোপা জেতাও অসম্ভব নয়। আমি তাই চাই, আর অবশ্যই চাই, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে। এই মৌসুমে এই দলটির দায়িত্বে বাফুফের বয়সভিত্তিক দলের সাবেক কোচ সৈয়দ গোলাম জিলানি। 10 বছর পর ক্লাব ফুটবলের কোচিংয়ে ফেরা এই কোচ চাইছেন ছোট পাসে খেলার কৌশল রপ্ত করা। মাঝ মাঠকেই প্রাধান্য এই অভিজ্ঞ কোচের। 4-2-3-1 ফরমেশনে একাদশ সাজানোর লক্ষ্য রহমতগঞ্জ কোচের। বছর আমাদের দেশের মানে খেলাগুলা কিন্তু ভালো হবে বিদেশি প্লেয়ারের জন্য। তো সেক্ষেত্রে আমি বলা করবো আমাদের যে কালেকশনটা আছে আমরা একটু পিছিয়ে আছি, তারপরে চেষ্টা করবে আমাদের প্লেয়াররা। শিরোপার আশা করাটা বাড়াবাড়ি জানা আছে রহমতগঞ্জ কোচ ও অধিনায়কের, তাই মাঝারি দল নিয়ে টেবিলের মাঝামাঝিতে থাকাই লক্ষ্য রহমতগঞ্জের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল, আমার কাছে আরো কিছু খবর জানাচ্ছেন খালেদা নুসরাত। সাদি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন সোহেল চাঁদা আদায়ের সময় গণপিটুনির শিকার বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। পাহাড়তলী বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে সোহেল। চাঁদা দিতে না চাইলে লোকজনকে ধরে নিয়ে আটকে রাখত সে। মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবে এমন হুমকি দিয়েও চাঁদা আদায় করত সোহেল। দোকানদার ব্যবসায়ী যারা যখন সন্দেহ করতো নিয়ে ধরে নিয়ে তার অফিসে নিয়ে আটকাইয়া তার টাকা পয়সা দাবি করে টাকা পয়সা নিত। ওনার ঘরে নিয়ে বসে রাখতো, ইয়োবা দিয়ে অস্ত্র দিয়ে বলতেছে চাঁদা দাও, যদি না দিয়ে তোমাকে চালান দিব। সোমবার সকালেও চাঁদা আদায় করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে তর্ক হয় সোহেলের হামলায় এক ব্যবসায়ী আহত হন। এক পর্যায়ে গণপিটুনি দেয়া হয় সোহেলকে। তখন ব্যবসায়ী ক্ষুব্ধ, আজকে মাস 1 বছর ধরে হচ্ছে, তখন ব্যবসায়ী সবাই গেছে, গণনিয়মিত লোকজন গেছে, সাধারণ পাবলিক গেছে, গণপিটুনি দিছে। আহত সোহেলকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, চাঁদাবাজির অভিযোগ থাকলেও আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। স্থানীয় প্রভাব বিস্তার করাকে নিয়েই
এই ঘটনা। এখানে লোকাল স্থানীয় ছেলে, এতটুকুই আমরা জানি, এবং তার লোকাল রেপুটেশন খুব ভালো বলে এলাকার কেউই বলেনি। ঘটনার পর বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে পাহাড়তলী বাজার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বুধবার মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এবার মেলা ঘিরে বিদেশিদের আগ্রহ ভালো, তাই গত বছরের চেয়ে বেশি রপ্তানি আদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শেরেবাংলা বাণিজ্য মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে নির্মাণ কাজ। বেশিরভাগ স্টল প্যাভিলিয়নের মূল কাঠামোর কাজ শেষ, এখন চলছে সাজসজ্জা। ক্রেতা দর্শনার্থীর নজর কাড়তে সাজানো হচ্ছে নান্দনিক সাজে। মেলা প্রাঙ্গণের রাস্তায় ইট বেছানো সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিতের কাজও চলছে জোরে সোরে। আশাবাদী পুরো মাত্রায় যে 9 তারিখের ভিতরে কাজ শেষ হবে। ম্যাক্সিমাম কাজ আমাদের শেষ, এখন আমাদের হচ্ছে ভিতরের যে ফিনিশিং টাচগুলো, সেই কাজগুলো চলতেছে। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে 23 দেশের 519টি প্রতিষ্ঠান। গতবার মেলায় 166 কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এবার আরও বেশি রপ্তানি আদেশ পাওয়ার নজর ইপিবির। সবসময় আমাদের চেষ্টা থাকে যে মেলায় এসে যারা দর্শনার্থী থাকেন তারা যেন একটু ভালো সেবা পান। সেই বছরই আমাদের এই চেষ্টা থাকে এবং প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আগের বছর চেয়ে উন্নত করবার জন্য। আমাদের এখনকার সমস্ত পরিকল্পনা 9 তারিখকে ঘিরে, এবং আমাদের বিশ্বাস যে আমরা 9 তারিখের আগে মেলার প্রস্তুতি সম্পন্ন করতে পারব। ক্রেতা দর্শনার্থীদের ভোগান্তি রোধে অনলাইনেও মেলার টিকিট কাটার ব্যবস্থা থাকছে। এবার মেলার মূল ফটক নির্মিত হচ্ছে মেট্রো রেলের আদলে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল নতুন মুখের মন্ত্রিসভা। এবারে জানিয়ে দেব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। শরীফ বলছেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আশা করছি। অর্পার মত, কথা নয় কাজে প্রাধান্য দেবে নতুন মন্ত্রিসভা। রিনা জানিয়েছেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন। রুবায়েত বলছেন, প্রতিমন্ত্রীদের কাজে মন্ত্রীরা বাধা হয়ে দাঁড়াবেন না, এমন প্রত্যাশা করি। তানিয়া বলছেন, অর্থমন্ত্রীর কাছে দাবি ভবিষ্যতে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হোক। অন্তর বলছেন, তরুণদের মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ। সৃষ্টি বলছেন, তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ইমাম বলেছেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতিমুক্ত থাকবেন আশা করি। জাকারিয়া বলেছেন, নতুন মন্ত্রীরা জনগণের মতামতকে গুরুত্ব দেবেন। আশা বলেছেন, আশা করি সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার অন্যায্য হস্তক্ষেপ করা হবে না। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে।